আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদের ভাষাগুলো এক কেন হয় না। আমি আসবো জিষ্ণুদা পরবর্তী বক্তা তার কাছে। যখন বই পড়ে বাদ্যযন্ত্র পড়ে তখন সেই প্রতিবাদের ভাষা দেখতে পাওয়া যায় না, বা তাও অল্প বিস্তর যখন দেখতে পাওয়া যায় মূর্তি ভাঙার ক্ষেত্রে। হিন্দু নিধন যখন হচ্ছে তখন এপারের সেই যে কণ্ঠগুলো যারা এতদিন ধরে দীর্ঘদিন ধরে হাসিনা সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছিল, নীরব সাপোর্ট দিয়ে এসেছিলেন যারা ছাত্রদলকে, যারা তরুণ ছাত্র যারা রাস্তায় নামছেন তাদেরকে, সেই সমর্থন, সেই আওয়াজ, সেই কণ্ঠ বা সেই অনুপাতে, সেই রেশিও বলি আমরা, সেই অনুপাতে প্রতিবাদ আমরা যখন ওখানে হিন্দু নিধন হচ্ছে সেক্ষেত্রে দেখতে পেলাম না। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আজকের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নের উত্তর বাংলাদেশে সাম্প্রতিককালে যে আন্দোলন তার পরে হয়েছে, মানে তথাকথিত স্বাধীনতার পরে যে আন্দোলন হয়েছে, যেখানে অত্যাচারিত হিন্দুরা এক এক জায়গায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত করেছেন, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে তাদের বাঁচার জন্য প্রতিবাদ করেছেন, সেখানে যে স্লোগানগুলো উঠেছে তার থেকে পরিষ্কার স্লোগান উঠেছে কথায় কথায় বাংলা ছাড়, দেশটা কি তোর বাপদাদার। স্লোগান উঠেছে বুদ্ধিজীবীর গালে গালে, জুতো মারো তালে তালে। দুটো স্লোগানেই যদি আপনি সৌজন্য বলেন, শিষ্টাচার বলেন, হয়তো শিষ্টাচারের যে পরাকাষ্ঠা সেটা উত্তীর্ণ হয়নি, কিন্তু এইটাই বাংলাদেশের নিপীড়িত মানুষের ভাষা। এবং আপনি যে কথা বলছেন, যেসব মানুষ তথাকথিত বুদ্ধিজীবী তারা মুখোশ পরে এইরকম প্রতিবাদ করেন সময়ে সময়ে, ইসরায়েলের জন্য, গাজা স্ট্রিপের জন্য তারা প্রতিবাদ করেন, প্যালেস্টাইনের জন্য, কিন্তু একই ভাষায় কথা বলছেন। মরার আগে বাংলা ভাষাতে আত্মচিৎকার করে যারা মারা যাচ্ছেন তাদের জন্য বিগত কয়েক দশকের এই তথাকথিত বুদ্ধিজীবীরা একটা কথাও বলেননি। তাদের উদ্দেশ্যেই তারা বলেছেন বুদ্ধিজীবীর গালে গালে, জুতো মারো তালে তালে। এই বুদ্ধিজীবীদের মধ্যে এরকমও উদার হৃদয় মানুষ আছেন, তারা বাংলাদেশের মানুষ মুনতাসির মামুনের সম্বন্ধে বলেননি, তারা শাহরিয়ার কবিরের সম্বন্ধে বলেননি, সালাম আজাদের সম্বন্ধে বলেননি, তসলিমা নাসরিনের সম্বন্ধে বলেননি। তারা বলেছেন এই বাংলার ওই রকম মুখোশ পরা বুদ্ধিজীবীরা যারা কেবল নিজের ধান্দার জন্য বুদ্ধিজীবীর মতো মোমবাতি নিয়ে বেরোন। তাই এই যে মুখোশ পরে বুদ্ধিজীবী সেজে তারা প্রতিবাদের নাটক করা, আর নিজেদের যেমন কিছুদিন আগে 2021 সালে ভোটের আগে বলেছিলেন আমরা অন্য কোথাও যাব না। লক্ষ্য করেছেন এই যে নৃশংসতম ঘটনাটা আরজি করে ঘটেছে, সেই যেসব মুখগুলো দেখাতে এসছিলেন আমরা অন্য কোথাও যাব না, একটা মুখকে প্রতিবাদ করতে দেখেছেন, কারণ তারা জানেন এই প্রতিবাদ করলে তাদের রুটি শেখা হবে না, তাদের যে রুটি শেখার জন্য তারা প্রতিবাদ করেন সে রুটি শেখা হবে না। তার জন্য আজকে সময় এসেছে এই ধরনের তথাকথিত বুদ্ধিজীবী যাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ, নিপীড়িত মানুষ তার প্রতিবাদ করেছেন, সেই সব বুদ্ধিজীবীদের মুখোশ খুলে দেওয়া এবং বুঝিয়ে দেওয়া যে সাধারণ মানুষ নিজের প্রতিবাদ নিজে করতে রাস্তায় নামবে। যে বেশ কিছু দর্শকরা আমাদের সঙ্গে রয়েছেন যারা ভীষণ রকম নিয়মিতভাবে কথা হোক দেখেন, যারা নিজেরা পড়াশোনা করছেন, প্রতি মুহূর্তে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য, তাদের ক্ষুরধার লেখনী বারবার আমাদের সামনে চলে আসে, সেরকম চারজন আমাদের সঙ্গে রয়েছেন। দিগন্ত চক্রবর্তী, দীপঙ্কর দাস, সৌরভ মিশ্র, রূপসা সিনহা। এই চারজনের কাছ থেকে প্রশ্নোত্তর নেব আমি। আপনারা তৈরি থাকুন, আপনাদের কাছে আসছি। কে কি করছে তার পরিচয় দেব, তবে তার আগে পিডিএস নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ, আমি তার কাছে আসবো সমীর পুততুণ্ড। সমীরবাবু, সত্যি কি মনে হয় না দ্বিচারিতা? বাংলাদেশে যে প্রতিক্রিয়া সাধারণ মানুষের, বিশেষ করে ছাত্রদের সামনে রেখে আমরা দেখলাম, এর প্রেক্ষাপট এবং এতে কারা কীভাবে কি জড়িত তা নির্বিশেষে কোনো কথা হতে পারবে না, সঠিক কথা অন্তত হতে পারবে না। এবং এখানে দাঁড়িয়েই আমরা বুঝতে পারছি শুধু স্থান নির্বিশেষে, কাল নির্বিশেষে নয়, পাত্র নির্বিশেষেও প্রতিবাদের ভাষা পাল্টে যায়। বাংলাদেশে যে দুটো তিনটে কথা উনি বললেন, আরও আছে এরকম, আমি শুনেছি মুজিবুর রহমানকে গালাগালি করে আছে, আরও আছে। এগুলো কোনোটাই আমার মনে হয় না ছাত্রদের তৈরি করা। ওই জমিতে ওখানকার মতন করে, ওখানেই হয়তো কেউ বলছে বুদ্ধিজীবী বলে
তাদের তৈরি করা জিনিস। রাজনৈতিক নেতৃত্ব যারা ইনভলভ, তারা হয়তো সামনে নেই, কখনো কখনো আসছে কিন্তু সামনে নেই, তারা জড়িয়ে গেলে পরে ভাষা পাল্টে যায়। এক পশ্চিমবাংলায় এখানে দাঁড়িয়েই আমাদের পাত্র নির্বিশেষে একরকম ভাষা হবে না। ফলে সমস্যা হচ্ছে সাধারণ লোকের সমস্যার মুখে দাঁড়িয়ে মানুষ যে ভাষায় যেভাবে প্রতিবাদ করে, আবার দুদিন বাদে যখন ভোট হবে তখন দেখা যাবে যারাই মিছিলে এসছে তারা সব এক জায়গায় গিয়ে ভোট দিচ্ছে না। ফলে কখনো কখনো এমন এমন বিষয় পরিস্থিতি সামনে চলে আসে যেটাতে সাধারণ লোক জড়িয়ে যায়। এবং বুদ্ধিজীবীদের সম্পর্কে বিষ্ণুবাবু অনেক কথা বলেছেন, কিন্তু বুদ্ধিজীবীরা রাস্তায় না আসলে উনি যে সিপিএমের সরকার পাল্টাতে চেয়েছিলেন তখন ওনারা সেই সরকার পাল্টাতে পারতেন না। শুধু আন্দোলনকারী আমরা যারা রাস্তায় ছিলাম, শুধু রাজনৈতিক শক্তি পারত না। কাজে এইভাবে ফ্ল্যাটলি বুদ্ধিজীবীদের সম্পর্কে কথা বলা, এটা আমি মনে করছি না। যে আমাদের এখানকার রাজনীতিতে আমরা যারা বিপরীত মেরুতে আছি, বাংলাদেশের ইস্যুতে কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা এমন কিছু করতে পারছি না যেটা ওখানে একটা উস্কানি হতে পারে, ওখানে একটা প্রবলেম তৈরি হতে পারে। এবং এখানে কেন্দ্রীয় সরকারের একটা স্ট্যান্ড নিয়েছেন, রাজ্য সরকার কিছু কথা বলেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যারা শাসক দল আমাদের অনেক বিরোধ আছে বিষ্ণুবাবুদের সঙ্গে, কিন্তু আমরা মনে করি কেন্দ্রীয় সরকার সঠিক স্ট্যান্ড নিয়েছেন। কারণ ভারত উপমহাদেশে অস্থিরতা তৈরি করার জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশকে বিদেশি শক্তি বিভিন্ন সময় ব্যবহার করেছে, কথাটা ইতিমধ্যে এসছে। 71 সালে আমরা যত অ্যাক্টিভ ছিলাম, আজকে তো আমরা অতটা অ্যাক্টিভ নেই, কারণ 71 সালের পরিস্থিতি বিষয় আরও ছিল। তখন আমাদের এখানে একটা অস্থিরতা তৈরির জন্য সেন্টার হবে কি না হবে, তার থেকে বড় কথা হচ্ছে সেখানকার মানুষের স্বাধীনতার বিষয় অনেক বড় ছিল এবং সেখানকার মানুষের লড়াইকে এখানকার মানুষও তখন দলমত নির্বিশেষে মদত দিয়েছেন, সমর্থন দিয়েছেন। আমার প্রশ্ন আমি আবারও বলি, দেশের যেটা দুই দেশের বিষয়, নিঃসন্দেহে দেশের সরকার যা বলবে পলিসির জায়গা থেকে সমস্ত রাজনৈতিক দল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারাও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, কারণ দেশের সিদ্ধান্তের পাশেই সবাই রয়েছে, এখানে কোনো বিতর্কের অবকাশ নেই। কিন্তু যেখান থেকে আমার প্রশ্নের সূত্রপাত, আমি আসছি দেবাশিস চৌধুরীর কাছে, যেখান থেকে বিতর্কের সূত্রপাত সেটা হচ্ছে এদেশের মুষ্টিমেয় কিছু মানুষ, আমি আবারও বলি, এই ভাষার ধরনগুলো বদলে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে দেশের পলিসি নয়, যদি সোজা ভাষায় বলতে হয়, এই এক শ্রেণীর মানুষ যাদের কথা খুব স্পেসিফিক্যালি সমীরবাবু বললেন যে সত্যি তারা যদি পাশে না থাকতেন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব ছিল ক্ষমতা